ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার 2 এর গ্রুপ 1 এর একের দাগের যেগুলো আছে একের দাগের 1 minus 2x cube plus 3x to the power 5 into 1 plus 1 by x to the power 10 এর বিস্তৃতিতে x এর সহগ কত হবে তা নির্ণয় করতে হবে। একের দাগের 1 এখানে আছে 1 minus 2x cube plus 3x to the power 5 into 1 plus 1 by x whole to the power 10 এর বিস্তৃতিতে x এর সহগ নির্ণয় করতে হবে। এটা ইকুয়ালস টু 1 minus 2x cube plus 3x to the power 5 into এখানে x plus 1 by x whole to the power 10 equals to 1 minus 2x cube plus 3x to the power 5 এখানে 1 plus x to the power 10 করে নেব by x to the power 10 equals to 1 by x to the power 10 এটাকে একেবারে সামনে লিখে দেওয়া হলো 1 minus 2x cube plus 3x to the power 5 into 1 plus x whole to the power 10 equals to 1 by x to the power 10 1 minus 2x cube plus 3x to the power 5 এবার এটাকে বিস্তৃত করলে এটা হয় 1 plus 10 c1 x plus 10 c2 x square plus 10 c3 x cube এভাবে x to the power 10 পর্যন্ত থাকবে। এখানে আমার বার করতে হবে x এর সহগ এখানে নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু x to the power 10 দিয়ে ভাগ আছে তাহলে x এর সহগ সমান হবে 1 minus 2x cube 3x to the power 5 1 plus 10 c1 x 10 c2 x square x to the power 10 এর বিস্তৃতিতে x to the power 11 এর সহগ। যেহেতু এখানে x to the power 10 দিয়ে ভাগ ছিল সেজন্য এখানে আমরা যেটা x to the power 11 এর সহগ পাবো x to the power 11 কে x to the power 11 by x to the power 10 যেখানে আসবে সেখানে আমরা x পাবো। তাহলে এর বিস্তৃতিতে যেটা x to the power 11 এর সহগ হবে সেটা এই এখানের বিস্তৃতিতে x এর সহগ হবে যেহেতু x to the power 10 দিয়ে এখানে ভাগ আছে। তাহলে এখানে আমরা x to the power 11 এর সহগ খুঁজব।
তো এক্স টু দি পাওয়ার 11-এর সহগ কীভাবে পাবো? 1 দিয়ে যদি এগুলোতে ম্যাক্সিমাম পাওয়ার, এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, তো 1 দিয়ে যখন এই সমস্তগুলো গুণ হবে তখন এক্স টু দি পাওয়ার 11 কোথাও আসবে না। সুতরাং 1 দিয়ে আমরা এক্স টু দি পাওয়ার সহগ পাবো না। 1 দিয়ে একে গুণ করে এক্স টু দি পাওয়ার 11 পাওয়া যাবে না। এবার -2x³ দিয়ে যদি এগুলোকে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 11 পাবো যখন এর এক্স টু দি পাওয়ার 8 সহগটা গুণ করব। তাহলে এটা দিয়ে যখন গুণ করব তখন এক্স টু দি পাওয়ার 11 পাবো, এখানে x³ এখানে এক্স টু দি পাওয়ার 8 যেটা থাকবে সেটার সঙ্গে x³ গুণ করলে এক্স টু দি পাওয়ার 11 পাওয়া যাবে। সুতরাং এক্স টু দি পাওয়ার 11-এর সহগ পাবো এখানে -2x³ সঙ্গে এখানে এক্স টু দি পাওয়ার 8 যেটা থাকবে তার সঙ্গে থাকবে 10c8, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 11-এর একটা সহগ হবে। প্লাস এবার এখানে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে যেটা এক্স টু দি পাওয়ার 6 থাকবে সেটাকে এর সঙ্গে গুণ করলে আমরা এক্স টু দি পাওয়ার 11-এর সহগ পাবো। তো এখানে এক্স টু দি পাওয়ার 6-এর সঙ্গে থাকবে 10c6, তো এইটা হবে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 11-এর সহগ, অর্থাৎ এর বিস্তৃতিতে এক্সের সহগ। তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই আমরা এক্সের সহগ পাবো, এর বিস্তৃতিতে এক্সের সহগ পাবো। তো এটা সরল করলে এটা 10c8 সমান আবার হয় 10c10 - 8 ইকুয়ালস টু 10c2। তাহলে 10c2 এটা হচ্ছে 10c2 অর্থাৎ 10 × 9/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু এটা 10c6, এটা আবার হবে 10c10 - 6 অর্থাৎ 10c4। তাহলে 10c4, তাহলে এখানে 10 থেকে শুরু করে পরপর 4টে উৎপাদক থাকবে বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, সুতরাং এখানে 2 ফ্যাক্টোরিয়াল আর এই -2 ক্যান্সেল হয়ে গেল, ফলে এখানে থাকছে -90 প্লাস এখানে 3 × 10 × 9 × 8 × 7 বাই 4 ফ্যাক্টোরিয়াল হলো 24। তাহলে এখানে 3 8 এবং এখানে 8টা ক্যান্সেল হলো, তাহলে পাওয়া যাচ্ছে -90 প্লাস এখানে পাবো 630 ইকুয়ালস টু 540। তাহলে এটা পাচ্ছি 540। এরপর একের দাগের অথবা অংশে যেটা আছে 1 + x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে 4r + 5 তম পদের সহগ 2r + 1 তম পদের সহগের সমান হলে r এর মান নির্ণয় করো। তাহলে এখানে 1 + x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে বিস্তৃতির 4r + 5 তম
পদ সমান হবে T4R plus 5 equals to T4R plus 4 plus 1 equals to 10C 4R plus 4 into x to the power 4R plus 4 এটা হলো r plus 4R plus 5 তম পদ আর 2R plus 1 তম পদ 2R plus 1 তম পদ এটা সমান t 2R plus 1 equals to 10C 2R x to the power 2R আসলে এখানে 1 plus x to the power n এর বিস্তৃতিতে বিস্তৃতির r plus 1 তম পদ এর সূত্র হলো tr plus 1 equals to ncr into x to the power r সেজন্য এখানে 4r plus 5 কে প্রথমে 4r plus 4 plus 1 করে নেওয়া হয়েছে অর্থাৎ এখানে r এর জায়গায় এই r এর জায়গায় এখানে আছে 4r plus 4 এখানে r এর জায়গায় আছে 4r plus 4 তেমনি এখানে r এর জায়গায় আছে 2r আর এর জায়গায় আছে এখানে 2r তো এই সূত্র দিয়ে এখানে করতে হবে এবার বলছে যে এই দুটো পদের t4r plus 5 এবং t2r plus 1 এই পদ দুটোর সহগ দুটো সমান তাহলে আমরা পাবো যে 10c 4r plus 4 equals to 10c 2r তো এখান থেকে আমাকে r এর মান বের করতে হবে তো এখানে এটা আমরা যদি দুটো কেস হতে পারে 4r plus 4 equals to 2r অথবা এখানে 4r plus 2r plus 4 equals to 10 তো এখান থেকে আমরা r এর মান পাবো এটা 2r equals to minus 4 r equals to minus 2 কিন্তু r equals to minus 2 এটা গ্রাহ্য নয় এটা অগ্রাহ্য আর এখান থেকে আমরা r এর মান পাবো 6r equals to 4 ওই দিয়ে গেলে 6 অর্থাৎ r equals to 1 আসলে এখানে যে ফর্মুলাটা আছে যে ncp equals to ncq ncp সমান ncq হলে এখানে p সমান q হতে পারে অথবা n সমান p plus q ncp সমান ncq হলে p সমান q হয় অথবা n সমান p plus q এটা বিন্যাস সমবায় তোমরা এটা দেখে থাকবে তো এখানে এই দ্বিতীয় কেসটা হচ্ছে এইটা এখানে n হচ্ছে 10 এবং p plus q এটা হচ্ছে p এটা q p plus q হলো এটা তাহলে 6r equals to 6 r equals to 1 তাহলে এই r equals to 1 টা এখানে অ্যান্সার
এরপর একের দাগে 2 যেটা আছে, এটা একটা অনুক্রম দেওয়া আছে 2, 7, 14, 23। এখানে 24 ছিল, 24 হবে না, এটা 34 হবে, 34। 2, 7, 14, 23, এরপর 34। এই শ্রেণীটির 99তম পদ নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 5 বাড়লো, তারপরে 7 বাড়ছে, তারপরে 9 বাড়ছে, তারপর স্বাভাবিকভাবেই এখানে 11 বাড়বে, ফলে এটা 34 হবে। তো এই শ্রেণীটির 99তম পদ নির্ণয় করতে হবে। তো এখানে যেটা আছে 2, 7, 14, 23, 34 এর 99তম পদ। তো 2 এগুলো এভাবে আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা পদ এর নিকটবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা আছে তার থেকে 2 কম। 2 এটা হচ্ছে 4-এর থেকে 2 কম। 7 এটা হচ্ছে 9-এর থেকে 2 কম। এটা দেখো 4 - 2, এটা হচ্ছে 9 - 2, এটা হচ্ছে 16 - 2, এটা হচ্ছে 25 - 2, আর এটা হলো 36 - 2। অর্থাৎ এটা হচ্ছে 2 স্কোয়ার - 2, এটা হচ্ছে 3 স্কোয়ার - 2, এটা হবে 4 স্কোয়ার - 2, এটা হচ্ছে 5 স্কোয়ার - 2, আর এটা হচ্ছে 6 স্কোয়ার - 2। তো স্বাভাবিকভাবে এভাবে আমরা যদি অগ্রসর হয় তাহলে আমরা পাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদ যখন, প্রথম পদ যখন, তখন এখানে থাকছে 2, দ্বিতীয় পদে এখানে থাকছে 3, তৃতীয় পদে এখানে থাকছে 4, এটা চতুর্থ পদ এখানে থাকছে 5, অর্থাৎ এখানে 1 করে বেশি আছে। তাহলে 99তম পদ সেটা কি হবে? এটা হচ্ছে T1, এটা হলো T2, এটা হচ্ছে T3, এটা হলো T4, T5। অর্থাৎ যখন এখানে 1 তখন এখানে 2, এখানে 2 হলে তখন এখানে 3, এখানে 3 হলে এখানে 4, এখানে 4 হলে এখানে 5, এখানে 5 হলে এখানে 6। সুতরাং এখানে 99 হলে এখানে আমরা পাবো 100 স্কোয়ার -1 -2, সরি এটা -2। তো 100 স্কোয়ার এটা হলো 10,000 -2। তো এটা সরল করে আমরা পাচ্ছি 8। তো এটা হলো এর 99তম পদ। এরপর 2-এর 1-এরটা করব। কোনো গতিশীল বিন্দুর 2-এর দাগের 1-এর যেটা আছে, কোনো গতিশীল বিন্দুর y অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুর 2, 0 বিন্দু থেকে দূরত্বের সমান হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। কোনো গতিশীল বিন্দুর y অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুর 2, 0 বিন্দু থেকে দূরত্বের সমান, তাহলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরি যে গতিশীল বিন্দুটি
পি এইচ কমা কে। অতএব এর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনো একটা বিন্দু, এখানে যদি পি থাকে, পি এইচ কমা কে, তাহলে এটা হচ্ছে কে এবং এটা হচ্ছে এইচ। তো এইটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা এইচ আর এটা হচ্ছে কে। সুতরাং এখানে পাবো আমরা এইচ বা এখানে এইচ। তাহলে এইচ হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব এবং কে হলো এক্স অক্ষ থেকে দূরত্ব। ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব, এটা হবে এইচ একক। আর একটা যেটা বলা আছে যে 2,0 বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, 2,0 বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এটা আমরা দুটো বিন্দুর দূরত্বের যে সূত্র সেটা কাজে লাগাবো। x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। তো x1 এটা হলো x1 y1 আর এটা হচ্ছে x2 y2, এটা হলো x1 y1 আর এইটা হচ্ছে x2 y2। তাহলে x1 হচ্ছে h আর x2 হচ্ছে 2, y1 হলো k এবং y2 হলো 0, k মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু h মাইনাস 2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তো এখানে বলা আছে যে এই দূরত্ব দুটো সমান, এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। তাহলে আমরা পাবো যে h ইকুয়ালস টু রুট h মাইনাস 2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এবার এটা উভয় পক্ষে বর্গ করলে এটা পাবো h স্কোয়ার ইকুয়ালস টু h মাইনাস 2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, imply h square equals to h square minus 4h plus 4 plus k square। তো h স্কোয়ারটা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে, তার ফলে আমরা পাচ্ছি যে 4h equals to k square plus 4 imply k square plus 4 equals to 4h, imply k square equals to 4, 4টা ডান দিকে গেলে 4 কমন হয়ে যাবে, ফলে 4 ইন্টু h মাইনাস 1। অতএব পি এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ কে এর জায়গায় ওয়াই বসে আর এইচ এর জায়গায় এক্স বসে। এটা হলো সঞ্চার পথের সমীকরণ। দুইয়ের দাগে 2 যেটা আছে 3x মাইনাস 4y প্লাস 7 সরলরেখা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4 বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক। তাহলে পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ। তো এখানে 2-এর দাগে যেটা আছে, 2-এর একটা বৃত্ত,
এই বৃত্তের পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ, পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। এটা হলো বৃত্তের কেন্দ্র, মনে করি সি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বৃত্ত যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0 এর সঙ্গে তুলনা করে টু জি ইকুয়ালস টু 4 আর 2f ইকুয়ালস টু 2, তাহলে g ইকুয়ালস টু 2 এবং f ইকুয়ালস টু 1। তাহলে বৃত্তটার কেন্দ্র, অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হয় কি মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ -2, -1। তো এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক -2, -1। তো এটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এই সিপিটা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব বলতে বৃত্তের কোনো বিন্দুতে, যে বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতে আবার যদি একটা লম্ব টানা হয় তাহলে সেই লম্বটাকেই বলে অভিলম্ব। তো এখানে এটা হচ্ছে স্পর্শক, পি বিন্দুতে স্পর্শক। এর সমীকরণ দেওয়া আছে, এর সমীকরণ হচ্ছে 3x - 4y, 3x - 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। তো অভিলম্বটা হবে পি বিন্দুতে এই স্পর্শকের উপরে লম্ব। আর আমরা জানি, উপপাদ্য জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে সিপিটা এখানে লম্ব যেহেতু, এবার তাহলে 3x - 4y প্লাস 7 এর উপর 3x - 4y প্লাস 7 সমান 0 সরল রেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ। লম্ব সমীকরণ কিভাবে বার করি, যে এখানে এই যে কোনো একটা সরল রেখার উপর লম্ব রেখা বার করতে হলে এখানে এই সহগ দুটো ইন্টারচেঞ্জ হবে। 4 আসবে এক্সের সঙ্গে এবং 3 যাবে ওয়াইয়ের সঙ্গে, এবং মধ্যে সাইনটাকে চেঞ্জ করতে হবে। এই সহগ দুটো এক্স এবং ওয়াইয়ের সহগ দুটো ইন্টারচেঞ্জ হবে এবং মধ্যের সহগটা চেঞ্জ হবে, প্লাস এর সঙ্গে ধ্রুবকটা চেঞ্জ হবে। এটা হচ্ছে যে এই 3x - 4y প্লাস 7 এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ। এখানে আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এর উপর লম্ব সরলরেখার সমীকরণ। সেটা কি হয়, এক্স এবং ওয়াই, বিটা এক্সের সঙ্গে এবং এটা আসবে ওয়াই এর সঙ্গে, মধ্যে সাইনটা চেঞ্জ হবে প্লাস ধ্রুবকটা চেঞ্জ হবে। এটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ। এবার এই সরলরেখাটা যদি আমরা সি বিন্দুগামী করি তাহলে আমরা সিপি অর্থাৎ অভিলম্বের
সমীকরণ পাব। ইহা যদি c -2, -1 বিন্দুগামী হলে তাহলে 4 × -2 3 + 3 × -1 + k = 0। এখান থেকে আমরা k সমান পাবো এটা -8 আর এটা -3 + 3 = 11। সুতরাং CP এর সমীকরণ হবে, এখানে k এর জায়গায় মানটা বসাবো 4x + 3y + 11 = 0। এটাই হচ্ছে নির্ণেয় অভিলম্বের সমীকরণ। অতএব অভিলম্বটার সমীকরণ 4x + 3y + 11 = 0। এর অথবা অংশে যেটা আছে এটা আছে যে x = 3 + 4 sec θ আর y = 2 + 3 tan θ। এই পরাবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করো। তো এখানে x = 3 + 4 sec θ আর y = দেওয়া আছে y = 2 + 3 tan θ। তাহলে এখান থেকে আমরা পাবো যে x - 3/4 = sec θ আর y - 2/3 = tan θ। তাহলে sec² θ - tan² θ = 1 imply x - 3²/16 y - 2²/9 = 1। তাহলে ইহা x - α²/a² y - β² = 1 আকার, এই আকারের। তাহলে এখানে a² = 16 এবং b² = 9। তাহলে পরাবৃত্তের উৎকেন্দ্রতার ফর্মুলা E = √1 + b²/a² = 1 + 9/16 = 25/16 = 5/4। এর উৎকেন্দ্রতা এটা হচ্ছে 5/4। তিনের দাগের 1 যেটা আছে, র্যান্ডম শব্দের অক্ষরগুলি থেকে যথেচ্ছভাবে দুটি অক্ষর নেওয়া হলো। অক্ষর দুটির কমপক্ষে একটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখানে শব্দ যেটা দেওয়া আছে এটা র্যান্ডম, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে এ এবং ও, আর ব্যঞ্জন বর্ণ
ব্যঞ্জন বর্ণ হচ্ছে আর, এন, ডি, এম। তো এখানে বলছে দুটো অক্ষর নির্বাচন করতে হবে। মোট অক্ষর এখানে মোট অক্ষর সমান 6টি। তো 6টি অক্ষর থেকে দুটি অক্ষর নির্বাচন করা যায় C2 প্রকারে। এবার এখানে বার করতে হবে যে কমপক্ষে একটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা। তো স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনাটা আমরা আগে বের করব। এখানে 4টে স্বরবর্ণ, 4টে ব্যঞ্জন বর্ণ থেকে 4টি ব্যঞ্জন বর্ণ থেকে দুটি ব্যঞ্জন বর্ণ নির্বাচন করা যায় C2 প্রকারে। অতএব নির্বাচিত অক্ষর দুটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা, যেহেতু আমরা এখানে ব্যঞ্জন বর্ণ নির্বাচন করছি, তাহলে স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা সমান হবে 4C2/6C2 equals to 4 into 3/2 6 into 5/2 equals to 6/15 equals to, এখানে 3 দিয়ে কাটবে 2/5। এটা হচ্ছে নির্বাচিত অক্ষর দুটির স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা। অতএব কমপক্ষে একটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা সমান হবে 1 মাইনাস এইটা সমান হচ্ছে 3/5। প্রথমে স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা করে তার সেখান 1 থেকে এটা মাইনাস করলে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনাটা পাওয়া যাবে। এরপর অথবা অংশ যেটা আছে, এখানে আছে PA সমান 1/2, PB সমান 1/3 এবং PA ইন্টারসেকশন B ইকুয়ালস টু 1/4 হলে PA কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে PA ইকুয়ালস টু 1/2, PB ইকুয়ালস টু 1/3 এবং PAB অর্থাৎ A ইন্টারসেকশন B, এটা হচ্ছে AB বা A ইন্টারসেকশন B ইকুয়ালস টু 1/4। তাহলে আমাদের নির্ণয় করতে হবে PA কমপ্লিমেন্ট B এটা সমান কত। তো আমরা জানি যে probability A complement B equals to PB
মাইনাস পি এ ইন্টারসেকশন বি বা এ বি, এটা হচ্ছে সূত্র। অ্যাকচুয়ালি এটা যেটা সূত্র আছে এটা হচ্ছে যে পি বি সমান হয় পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তো এখান থেকে আমরা পাবো যে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান হচ্ছে পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে পি বি ইকুয়ালস টু 1/3 মাইনাস এটা দেওয়া আছে 1/4 ইকুয়ালস টু 1/12। এরপর এর 2-এর দাগে যেটা আছে এখানে বলছে এক পক্ষপাত শূন্য ছক্কাকে 3 বার ফেলা হলো, অন্তত পক্ষে একবার 6 পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো 3 বার ছুড়লে এখানে নমুনাদেশে যে মোট বিন্দু সেটা হচ্ছে NS ইকুয়ালস টু 6 কিউব ইকুয়ালস টু 216। 3টে ছক্কাকে একত্রে নিক্ষেপ করলে বা একটা ছক্কাকে 3 বার নিক্ষেপ করলে নমুনাদেশে মোট বিন্দু হবে 6 কিউব। এবার এখানে বলছে অন্তত পক্ষে একটি 6 পাওয়ার সম্ভাবনা। তো 6 নেই এমন বিন্দু সংখ্যা হবে, তাহলে 6কে যদি আমরা বাদ রাখি তাহলে বাকি থাকবে 5টা সংখ্যা 1 2 3 4 5। তো এগুলোকে এরকম, তাহলে 6 নেই এরকম বিন্দু সংখ্যা হবে 5 × 5 × 5 অর্থাৎ 125। অতএব অন্তত পক্ষে একটি 6 আছে, অন্তত পক্ষে একটি 6 আছে এমন বিন্দু সংখ্যা হবে। তাহলে 216টা বিন্দুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 125টা এমন বিন্দু পাবো যেখানে কোনো 6 নেই। তাহলে কমপক্ষে একটি এক বা একাধিক 6 থাকবে এরকম বিন্দু সংখ্যা হবে 216 - 125। এটা ইকুয়ালস টু হবে 91। অতএব নির্ণেয় সম্ভাবনা ইকুয়ালস টু 91 বাই মোট বিন্দু সংখ্যা 216 216। তো এটা হচ্ছে এর অ্যান্সার।